স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গাজীপুর সিটি নির্বাচনেও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাদার এরকম বলা উচিত। নির্বাচনে এ ফলকে জাতীয় রাজনীতির বিষয়াবলী প্রভাব হিসাবে মানছেন প্রধান দুই দলের নেতারা, অনেকে আবার একে জাতীয় নির্বাচনের সংকেত হিসেবেও দেখছেন। এসব নিয়ে আজকে আমাদের আলোচনার শিরোনাম গাজীপুরের শিক্ষা। আজ স্টুডিওতে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর পিয়াস করিম, আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ইসরাফিল আলম, আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক এবং সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ এ আরাফাত, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। স্বাগত আপনাদের। আমি জনাব ইসরাফিল আলম আপনার কাছে প্রথম প্রশ্নটি করতে চাই যে গাজীপুর সিটি নির্বাচন থেকে আওয়ামী লীগ কি শিখলো? ধন্যবাদ। আসলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচন হলো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পর্ব। কারণ নির্বাচনী ব্যবস্থা যদি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য না হয় তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সামনে অগ্রসর হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বলি তাহলে বলবো আমাদের দেশের গণতন্ত্র অগ্রসর হয়েছে, আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং উন্নত হয়েছে। এবং আরেকটা সবচেয়ে বড় অভিজ্ঞতা এই নির্বাচনের, সেটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হলেও, স্থানীয় সরকার নির্বাচন হলেও এই নির্বাচনটা কিন্তু শেষ পর্যন্ত অনেকটা রাজনীতিকরণ বা অনেকটা দলীয়করণের পর্যায়ে চলে গিয়েছিল। সেই জায়গায় সরল বিশ্লেষণ আমাদেরকে বলতেই হবে যে সরকারি দলের জনপ্রিয়তাটা আগের জায়গাতে নেই, সরকারি দলের জনপ্রিয়তা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। আরও একটা বড় কথা যে সরকারে থাকলে যে পার্টি ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো হয় সেই সমস্যা থেকে আমাদের দল উত্তরণ করতে পারেনি। আরও বড় জিনিসটা হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা বলে পার্টি ম্যানেজমেন্টের পার্ট, যে প্রত্যেকটা ওয়ার্ডে যারা দলের হচ্ছে ত্রাণকর্তা, যারা দলের ভরসা, যারা দলের মানে নিয়ন্ত্রক, যারা ভোট মোটিভেট করে, ভোট কালেক্ট করে, তারা সবাই প্রার্থী হয়ে গেছে 5 জন 6 জন করে। তারা নিজেদেরকে জেতানোর জন্যই ব্যস্ত। মূল যে মেয়র প্রার্থী তার জন্য ভোট চাবার কোনো অবকাশ তাদের ছিল না। এই জায়গাতে পার্টির যে একটা অ্যাটেনশন দেওয়া দরকার ছিল এখানে আমাদের দল করতে পারেনি। আর সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো যে রাজনৈতিক দলের সরকারের অধীনে যে নির্বাচনী ব্যবস্থা প্রভাবমুক্ত হতে পারে, চাপমুক্ত হতে পারে, স্বতঃস্ফূর্ত উৎসবমুখর হতে পারে, সাধারণ জনগণ তার পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে। কর্পোরেশন থেকে নির্বাচন থেকে আওয়ামী লীগ কি শিখলো সেটা বলছি, পারে নির্বাচন করতে পারে। এইটা কিন্তু একটা অনেক বড় কিন্তু ঘটনা। এটা কিছুদিন আগেও বাংলাদেশে কিন্তু ছিল না। আর আপনি যে কথা বলেছেন যে আমাদের বড় যে বিষয়টা আমি বলবো যে পার্টি ক্ষমতায় থাকলে সাধারণ নেতাকর্মীদের সাথে দলের একটা দূরত্ব হয়, দলের সাথে সরকারের একটা দূরত্বের সৃষ্টি হয়। সেই জায়গাতে রাজনৈতিক নেতৃত্ব যত বেশি সতর্ক হয়, যত বেশি দূরদর্শিতার সাথে দায়িত্ব পালন করতে পারে, তত কিন্তু এই গ্যাপটা কমে আসে। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এটার খুব একটা, আপনি গাজীপুর সিটি নির্বাচন থেকে মানে আমি যদি ঠিক না বুঝে থাকি আপনি একটু আমাকে সঠিক করবেন যে আওয়ামী লীগ এটাই শিখেছে যে দলের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব আছে, সেই কারণে পরাজয়টা হয়েছে। দ্বন্দ্ব আছে, আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় 4.5 বছরে কোনো ব্যর্থতা, এখানে অনেকগুলো কাজ, স্থানীয় ফ্যাক্টর কাজ করে, জাতীয় রাজনীতিও কাজ করে। এবং আমি যেহেতু ভোটের সাথে সরাসরি ছিলাম এবং ভোটের একজন এই জয় পরাজয়ের অংশীদার সেহেতু, এবং আমি একটা দলেরও কর্মী সেহেতু নির্মোহ, নিখাদ এবং বস্তুনিষ্ঠ পর্যালোচনা কিন্তু আমার পক্ষে করা সম্ভব না। আপনি দলের নির্বাচনে না, আমি যদি জানতে চাইতাম যে আওয়ামী লীগ কোনো শিক্ষা নিয়েছে কিনা, সেটা আবারও আপনার কাছে আমি আসছি। আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে কিনা সেটা ভিন্ন কথা, তবে এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু কোন বিষয়গুলো, চোখ বুঝে শিক্ষা নিলে হবে না, চোখটা খুলে শিক্ষা নিতে হবে। চোখটা খুলে, যে আমাদের যে গাজীপুরে আমরা কোনোদিনও সেটি আমার পৌরসভা নির্বাচন, সেই শিক্ষাটা কি, সেটা সেখানে আমাদের এত ভোটে। আমি একটু মোহাম্মদ আরাফাত ভাই আপনার কাছে আসি যে আরাফাত ভাই আপনার কাছে কি মনে হয় গাজীপুর সিটি নির্বাচন থেকে আওয়ামী লীগ কি শিখেছে, যদি আপনি একটু দূর থেকে বিশ্লেষক হিসেবে দেখেন? একটা জিনিস যেটা বলা হয় যে নেতা কর্মীরা বিচ্ছিন্ন হয়ে যায়, জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, সরকার ক্ষমতায় থাকলে তাদেরকে অ্যাকোমোডেট করে না। এটা যেমন দলের ভিতর থেকে এই ধরনের কিছু কারণ হিসেবে দেখানো হয়, আবার একই সাথে দেখেন ভেরি ইন্টারেস্টিংলি আমাদের যে আর্থসামাজিক এবং কালচারাল যে ট্রেডিশনাল যে ব্যাপারগুলি আছে, সেখানে যখন আপনি ক্ষমতায় যান, ক্ষমতার বিভিন্ন স্তরে যারা থাকে, যারা ধরেন একটা গ্রামের বা একটা ইউনিয়ন পর্যায়ের একজন ওই ক্ষমতাসীন দলের একজন সদস্য বা সামথিং, তাদের বডি ল্যাঙ্গুয়েজে, আচার আচরণে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এক ধরনের অ্যারোগেন্স, এক ধরনের
এই বিষয়গুলি চলে আসে অটোমেটিক্যালি। এটা কিন্তু দল নির্বিশেষে এই ব্যাপারগুলি ঘটে। সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে এগুলোকে পছন্দ করে না। একটা জিনিস কিন্তু আমি শুধু গাজীপুরকে বলবো না, যে কটা সিটি নির্বাচন হলো, আমি একটা জিনিস অবাক হয়েছে, যেটা আমার বিশ্লেষণকে আমি পরিবর্তন করে নিতে চাই এই কারণে, যে আগে মনে হতো যে একটা সরকার যদি বা কোনো একজন পলিটিক্যাল লিডার সে যদি একটা পাবলিক অফিস নেওয়ার পর অনেক উন্নয়ন করে, ডেভেলপমেন্ট করে, সেটার মধ্য দিয়ে সে পরবর্তীতে তার জয় সুনিশ্চিত করতে পারে, কিন্তু সেটা কিন্তু ট্রু না। মানে ডেভেলপমেন্ট আপনি যদি উন্নয়ন করেন, সেটা অনেক সময় ইলেকট্রাল পলিটিক্সে কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। আবার আপনি সিম্পলি একটা জিনিস দেখেন, যে গাজীপুরের কথা যদি স্পেসিফিকলি বলি, আপনি প্রার্থীদের কথা যদি চিন্তা করেন, মান্নান সাহেব এবং আজমাতুল্লাহ সাহেবের ব্যাপারে, প্রার্থী স্পেসিফিক আপনি যদি চিন্তা করেন, আপনি যদি বলেন তাদের ট্র্যাক রেকর্ড, তাদের ব্যাকগ্রাউন্ড, করাপশন রিলেটেড তাদের ইস্যু, কার ইমেজ কেমন, এভাবে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু ভোটের মধ্য দিয়ে সেই জিনিসগুলো যে বিবেচনায় ভোটাররা খুব একটা নিয়েছেন সেটারও প্রতিফলন ঘটছে না। এবং রাজশাহী এবং বরিশালের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, সেখানে উন্নয়নকে যে ভোটাররা গণনায় নিয়েছে, বিবেচনা নিয়েছে, সেটারও প্রতিফলন ঘটছে না। তো আমার যেটা মনে হয়েছে যে এখানে জাতীয় বিষয়গুলি অনেক ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। সেক্ষেত্রে যেটা হয়, আজকে দেখেন 4.5 বছর পরে এসে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা বিশালভাবে চলে এসেছে। আমার যেটা মনে হয়, বাংলাদেশের মানুষ কেন, পৃথিবীর অন্যান্য দেশও, বাংলাদেশে আরো বিশেষ করে, যে যারা ক্ষমতায় থাকে, সরকারে থাকে, দায়িত্বে থাকে, মানুষের যে যত ক্ষোভ, অভিমান বা যে অভিযোগগুলি তাদেরকে ঘিরেই, তাদের বিপক্ষেই কিন্তু মোরলেস, সেখানে তাদের কিছু অনেক ক্ষেত্রে দায় থাকে, দায় থাকুক বা না থাকুক। তো এই যে তাদের যে অভিযোগ এবং তাদের যে অনুযোগ এবং তাদের যে ক্ষোভ, সেগুলোর বহিঃপ্রকাশে অ্যান্টি ইনকামবেন্সির মাধ্যমে ঘটে। কাজে যে কোনো একটি পলিটিক্যাল পার্টির 4-4.5 বছর পরে এসে তাদের যে জনপ্রিয়তা হ্রাস ঘটবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, যেটা এখানে ঘটেছে। কিন্তু সবগুলোকে ছাপিয়ে আরেকটি বিষয় খুব বড় হয়ে উঠে এসেছে, এটা হচ্ছে আমার বিবেচনা, যেটা আমি আমার সার্ভে বলেন বা আমার টুকিটাকি অবজারভেশন বলেন বা আমি যে ঘাটাঘাটি করেছি এগুলো নিয়ে যেটা পেয়েছি, সেটি হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিংলি যে রিলিজিয়ান কার্ডটা কিন্তু ট্রেডিশনালি বাংলাদেশে সবসময় প্লে করা হয়েছে কম বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই আজকের বাস্তবতা একটি ইন্টারেস্টিং ভাবে একটা নতুন ক্ষেত্র প্রস্তুত করে রিলিজিয়ান কার্ডটা খেলা হচ্ছে, যেটা কিন্তু প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স করেছে ভোটারদেরকে। এবং ডেমোক্রেসি মনে হয় এটাই একটা লিমিটেশনসের জায়গা। আমি বলবো যে যদিও ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট পসিবল অপশন দ্যাট উই হ্যাভ, বাট দেন অ্যাগেন ইট ইজ স্টিল দ্য মানে ইট হ্যাজ সাম লিমিটেশনস, যে খুবই আপনার চটকদার কোনো বিষয় নিয়ে, খুবই সেন্সিটাইজ করা কিছু বিষয় নিয়ে আপনি ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করতে পারেন, যেখানে ভোটার কিন্তু মানে বিগার পিকচার অনেক কিছু বিবেচনায় নেবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরাফাত ভাই, আপনি তো বলছিলেন কার্যকারণটা কিরকম হয়েছে সেটা নিয়ে, আমি একটু জানতে চাইছিলাম যে আওয়ামী লীগের কি শিক্ষা নেওয়া উচিত। আপনি একটা বললেন যে কর্মীদের যে অ্যারোগেন্স বা কর্মীদের যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাওয়া, সেটা একটা হতে পারে, কিন্তু এই সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনা, জাতীয় যে ইস্যুগুলি আছে, সেগুলি থেকে কোনো কিছু শিক্ষা নেওয়া নাই। আমি পার্সোনালি মনে করি না যে জাতীয় ইস্যু এবং সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং সরকারের অ্যাচিভমেন্ট বা ফেলিয়ার, এগুলোর উপরে যে খুব একটা ভোটের রাজনীতি ডিপেন্ড করে, সেটা কিন্তু না। ভোটের রাজনীতি ডিপেন্ড করে আসলে আপনি খুব এফেক্টিভলি কোন জায়গায় প্রপারলি ভোটারকে সেন্সিটাইজ করতে পারছেন এবং মানে আওয়ামী লীগের এখন শিক্ষা নেওয়ার আছে যে কিভাবে ভোটারদের সেন্সিটাইজ করতে হবে, সেটা নট নেসেসারিলি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, যেটা আমার কাছে মনে হয়, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের যেটা আমার মনে হয় যে কিছু কিছু ব্যর্থতার জায়গা যেগুলো তাদের আছে, তাদের এখন আইডেন্টিফাই যেটা করা উচিত, কি কি কারণে যে ভোটারগুলি ভোট দেয়নি, সেগুলো তাদের ফাইন্ড আউট করা উচিত থ্রু থরো রিসার্চ, এবং ওই এরিয়াগুলোতে তাদের কাজ করা উচিত যেখানে তাদের অ্যাকচুয়ালি অভিযোগগুলি তারা পাচ্ছে ভোটারদের কাছ থেকে, সেই অভিযোগগুলিকে তাদের খতিয়ে দেখা উচিত, সেগুলো নিয়ে কাজ করা উচিত, এবং সেগুলো কাউন্টার প্রোপাগান্ডা বা কাউন্টার কমিউনিকেশনের মাধ্যমে, প্রোপাগান্ডা মানে কাজ করার ক্ষেত্রে কোনো মানে যে ভুলগুলি কথা আপনি বলছেন, সেই ভুলগুলি মানে সংশোধন করার কোনো না, আমি সেটাও বললাম যে সেগুলো খতিয়ে দেখা দরকার। আমি যে কারণে আপনাকে বললাম, দেখেন সবসময় কিন্তু কাজ করলে কিন্তু হয় না, কাজ করলে তাহলে রাজশাহী বরিশালে কিন্তু হারে না ওই মেয়রগুলি। আপনি যদি এফেক্টিভ কমিউনিকেশন যদি এখানে আনতে না পারেন, তাহলে কিন্তু কাজ হবে না। আমি জাতীয় প্রেক্ষিতটা বলছিলাম। আমাদের সঙ্গে বেরিসা মাহমুদ্দিন খোকন যোগ দিয়েছেন। বেরিসা মাহমুদ্দিন খোকন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। খোকন ভাই, এটা তো মানে আপনাকে অভিনন্দন জানাই দুটো কারণে, যে আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জিতেছেন, এর আগে আরো 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা জিতেছেন, কিন্তু আরো একটি কারণ আপনাদের অভিনন্দন জানাতে হয়, সেটা হচ্ছে যে নির্বাচনের দিনে আপনারা যে কৌশলটি নিচ্ছেন, যে সকাল থেকে আপনারা বলবেন যে নানা রকম নীল নকশা হচ্ছে, সরকার এটি ভোট ছিনিয়ে নিতে যাচ্ছে, ও রাতে এটি বলবেন জনতার জয়, এই স্ট্র্যাটেজিটাও অনেক কাজে লাগছে। আপনি কি মনে করেন? আমি মনে করি এটা কৌশল না, এটা বাস্তব। নির্বাচনে এবার প্রত্যেক নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে তারা, আমি জানি রেনেসা হাই প্রাইমারি স্কুল একটা স্ক্যান্ডাল আছে, ওখানে রাত দুপুর 12টা পর্যন্ত কারো ঢুকতে দেয়নি কাউকে, কারফিউ ছিল, ভোট সামনে এনেছে, এবং
অনেক জায়গাতে কালকে অনেক জায়গাতে তারা গণ্ডগোল, যেখানে তাদের ক্ষমতা ছিল চেষ্টা করছে, মানে কি করছে আপনি দেখেছেন কালকে আওয়ামী লীগ তো যথেষ্ট বোকা দল মনে না হয়। মানে টেলিভিশন এরকম দেখেছেন চেষ্টাও করে। আপনি কিরকম অ্যারোগেন্সি, একজন বিএনপির কাউন্সিলর পদপ্রার্থীকে আরেকজন আওয়ামী লীগ কাউন্সিলর পদপ্রার্থী মারতে মারতে পুকুরে ফেলে দিচ্ছে। আজকে পত্রপত্রিকা আসছে, আমি টেলিভিশনে দেখেছি এটা সিচুয়েশন। আপনার যেখানে কন্ট্রোলটা করেছে, যেখানে জনগণ অনেক বেশি জনগণ ছিল, সাহস করে নেই, সেখানে তারা পারেনি। এবং দেখেন নির্বাচন কমিশন কতগুলো নির্বাচন কমিশন থেকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিবেন কিনা? না শোনেন, নির্বাচন কমিশন থেকে জি, শেষ পর্যন্ত ধন্যবাদ দিতে হয়। তারা অনেক চেষ্টা করে। সরকার যেমন একবার বললো যে ওখানে কেন গণা হবে না, কেন গণা হবে না, কেন গণা না, পরে ওই চেষ্টাগুলো সবগুলো নিয়ে এসে ওখানে মধ্যে আবার কারচুপি করবে নির্বাচন 2008 স্টাইলে। জি। তারপর আবার পরিবর্তন করলো, সমালোচনা স্টাইল হলো, পরিবর্তন করলো, সবকিছু তারা চেষ্টা মানে করছিল। সরকার সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে। এই সরকার এবার এই গাজীপুরের নির্বাচনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। এই থেকে কি আমরা এই শিক্ষা নিতে পারি যে সরকার সর্বাত্মক চেষ্টা করেও নির্বাচনের ফলাফল উল্টে দিতে পারে না? পারেনি। তো কিন্তু মানে দেখেন আজকে আপনাকে ধন্যবাদ খোকন ভাই। কি ঘটনা ঘটছে, কালকে অনেকে ভোট দিয়ে বাড়ি ঘুমাতে পারেনি, আজকে অনেকে এলাকা ছেড়ে চলে আসছে। খোকন ভাই, আমি শুধু এই প্রশ্নটা আবার করতে চাই যে সরকার চেষ্টা করেও নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে না, এটা কি সত্য? পারে না এবার পারে না। ডক্টর পিয়াস করিম আপনার কাছে আসি, গাজীপুরে পারে না। ডক্টর পিয়াস করিম আপনার কাছে আসি যে এইটা বলতে যে আপনি কি মনে করেন যে এই নির্বাচনে যে বিএনপি সমর্থিত প্রার্থীর এই সাফল্যের পিছনে আসলে সবচেয়ে বেশি কি কাজ করেছে? না, যেটা হচ্ছে যে আরাফাত যে অ্যান্টি ইনকামবেন্সি স্পিরিটের কথা বললেন, এই অ্যান্টি ইনকামবেন্সি স্পিরিট তো একটা ভ্যাকুয়ামের মধ্যে হয় না, এটা একটা বায়বী ব্যাপার না, এর কতগুলো মূর্ত প্রেক্ষিত থাকে। এবং আমাদের মতন টাইটলি নিট পলিটিক্যাল কালচারে জাতীয় নির্বাচন যদি হয়ে থাকে আর কি, জাতীয় নির্বাচন হয় তার 4-5 মাস আগে যে স্থানীয় নির্বাচন হচ্ছে, এটাকে জাতীয় নির্বাচন থেকে আলাদা করে দেখা যাবে না, সম্ভব না। জাতীয় নির্বাচন চাই কি না চাই এই ইস্যুগুলো ঢুকে পড়বে। ফলে এটা যে শুধুই মাত্র অ্যান্টি ইনকামবেন্ট স্পিরিট, শুধুই মাত্র ডেভেলপমেন্টের জনগণ, মূর্খ জনগণ মেসেজ পাচ্ছে না, বুঝতে পারছে না যে আওয়ামী লীগ কত কল্যাণ করলো তাদের, তা কিন্তু না। ব্যাপারটা অত সরল হলে ভালো হতো, আমাদের হিসাব নিকাশগুলো অনেক সহজ হতো। ব্যাপারটা হচ্ছে, আমি একটা প্রবন্ধ মাহফুজা নামের লেখা ডেইলি স্টারের সপ্তাহের আগে, এটার উপর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার কাছে মনে হয় যে এই সময়কার রাজনৈতিক বিশ্লেষণগুলোর মধ্যে সবচেয়ে দুঃখর চৌকস বিশ্লেষণে সেটি বলছে, আওয়ামী লীগ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, মাহফুজা নাম বলছেন যে, এবং মাহফুজা নাম বিএনপির খুব বন্ধু বলে পরিচিত নন আর কি, যে 4.5 বছর পরে আওয়ামী লীগের শাসনামলকে 3টা জিনিস দিয়ে সংজ্ঞায়িত করা যায়। একটা হচ্ছে অ্যারোগেন্স, একটা হচ্ছে হুইম, খামখেয়ালিপনা, আরেকটা হচ্ছে ভিন্ডিকটিভনেস, প্রতিহিংসা পরায়ণতা। মাহফুজানাম বলছেন যে আমরা এই অ্যারোগেন্সের জন্য আমরা পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণ হারিয়েছি, খামখেয়ালিপনার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছি, আর প্রতিহিংসা পরায়ণতার জন্য আমরা অধ্যাপক ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের উপর হামলা চালিয়ে যাচ্ছি। এবং তিনটাই কিন্তু নির্বাচনের প্রধান ভূমিকা পালন করেছে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার আছে, এটাও কি অতি সরলীকরণ হলো না ডক্টর পিয়াস করিম? না, অতি সরলীকরণ এই অর্থে তো আপনি তো আমাকে 2 ঘন্টা একটা অ্যানালিসিস করার সুযোগ দেবেন না, মানে আমাকে বুলেট পয়েন্ট গুলো মানে মাহফুজ ভাইয়ের ওই আর্টিকেলটা সম্পর্কে বলার কারণে আমার কাছে মনে হলো যে অ্যারোগেন্স, হুইমস এন্ড ভেঞ্জিয়েন্স, যেটা উনিকে বলতে না, মানে চেয়েছেন। যেটা হয় কি, জার্নালিস্টিক আর্টিকেল তো নিজস্ব চরিত্র থাকে, এটা তো জার্নাল আর্টিকেল হবে না। এবং চুম্বকের মতো বলছে, এর মধ্যে পদ্মা সেতু আছে, শেয়ার মার্কেট আছে, এর মধ্যে রাজনৈতিক সন্ত্রাস আছে, মন্ত্রীদের অসংলগ্ন অসহিষ্ণু কথাবার্তা আছে, বিশ্বজিৎ আছে, হেফাজত ইসলাম তো অবশ্যই আছে। এটা নিয়ে কথা বলার সুযোগ থাকলে আমি অবশ্যই বলবো। হেফাজত ইসলাম ইজ এ ফ্যাক্টর। আপনি যে এখন সুযোগ দেন বলবো, কিন্তু আমি অপেক্ষা করবো। ঠিক আছে। কিন্তু আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত। ইয়াতে আমি মানে একটা বিরতি নিতে চাচ্ছি যে শুধুমাত্র যেটি জনাব আরাফাত বলছিলেন, জনাব ইসরাফিল আলমও বলছিলেন খোকন ভাই আপনি আসার আগে, সেটা হচ্ছে যে এক ধরনের মানে সরকারের মানে এন্টি ইনকামবেন্সি যেটাকে বলে, সেইটা একটা কোন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে সেটা থেকে। তবে উনি বলেছেন যে আরো অনেকগুলি ইস্যু এর মধ্যে কাজ করেছে। জনাব আরাফাত আপনি নিশ্চয়ই এর জবাব দিবেন বিরতির পরে, এবং ইসরাফিল আলমও জবাব দেবেন, এবং আপনি নিশ্চয়ই যুক্ত করবেন এর সঙ্গে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আরাফাত ভাই, আপনি একটু মনে রাখবেন ডক্টর পিয়াস করিম যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেটি। আমি একটু তার আগে জনাব ইসরাফিল আলম আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে
গাজীপুরের প্রার্থী সমর্থনটা ঠিক ছিল কিনা, তৃণমূলের ইচ্ছার প্রতিফলন ছিল কিনা। আপনি জানেন আজকে জাহাঙ্গীর আলম, যিনি আপনাদের একজন কর্মী এবং প্রার্থীও হয়েছিলেন, পরে যিনি সরে দাঁড়ান, তিনি বলেছেন পরাজিত প্রার্থী আজমতুল্লাহ খান জনগণকে ভুলে প্রধানমন্ত্রীর আশেপাশের লোকজনকে সন্তুষ্ট করতে ব্যস্ত ছিলেন, সেটি ইনি একটি পত্রিকাকে বলেছেন, প্রথম আলোকে বলেছেন। তো এই সম্পর্কে প্রার্থী নির্বাচন সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে এটা ঠিক কিনা। আমি শুধু না, আমি তো কাজ করলাম বিএনপির যারা নেতা কর্মী, যারা বিএনপিতেই ভোট দিয়েছেন, তারাও বলেছেন আজমতুল্লাহ সাহেব মানুষ হিসাবে, নেতা হিসেবে অনেক ভালো মানুষ। এটা কিন্তু তাদের জাজমেন্টও কিন্তু এটা। ওতে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করবো যে একজন যোগ্য, দক্ষ এবং একজন ভালো মানুষকে কিন্তু মনোনয়ন দিয়েছে। তবু যে যেটা বলেছে আরাফাত, আসলে উন্নয়ন বা প্রার্থী বিশুদ্ধতা এগুলো কিন্তু এই 4টি সিটি কর্পোরেশনের নির্বাচনে কিন্তু খুব বেশি একটা গুরুত্বপূর্ণ অর্থবহ ভূমিকা পালন করেনি। যে এলিমেন্টগুলো কাজ করেছে সেগুলো ভিন্ন, জাতীয় নির্বাচন আছে, আরও অনেক বিষয় আছে, সেগুলো ভিন্ন। আর যেটা সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো যে আজমতুল্লাহ একটু মুক্তিযোদ্ধা এবং আপাদ মস্তক একজন পলিটিশিয়ান, মানে প্রার্থী নির্বাচনে কোনো ভুলে এটা পলিটিশিয়ান এবং সে যোগ্য দক্ষ লোক, কিন্তু যোগ্য দক্ষ ভালো লোক। বিনয়ী লোক, সুশিক্ষিত মানুষ এবং লোকাল গভর্নমেন্টের উপর তার অনেক নলেজ আছে, ভার্স নলেজ। জনাব আরাফাত, আপনি যদি ওই প্রসঙ্গটা একটু আমি অ্যান্টি ইনকামেন্সি নিয়ে পিয়াস ভাই যেটি বললেন যে অ্যান্টি ইনকামেন্সি আসলে মানে একটা ভ্যাকুয়ামের উপর তৈরি হয় না। আই এগ্রি উইথ হিম, কিছু বিষয় আশায় থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, স্পেশালি বাংলাদেশে, আপনি একটা গভর্নমেন্ট দেশ চালাবে 4-4.5 বছর, সে কোনো বিষয় আশয় এগুলো প্রডিউস করবে না, একেবারে মানে কোনো ভুল ত্রুটি এবং ব্যর্থতা ছাড়া চালাই যাবে, সেটা তো হয় না, থাকেই। সেগুলোর উপরে দাঁড়িয়ে অ্যান্টি ইনকামেন্সি দাঁড়ায়, আমি সেটাই বলেছি। এবং অ্যান্টি ইনকামেন্সি মানে হচ্ছে ব্যাপারটা, এবং সব ক্ষেত্রেই ঘটেছে কিন্তু বাংলাদেশে অতীতে, মানেই হচ্ছে যে ক্ষমতায় থাকে বা সরকারে থাকে তারকে ঘিরেই মানুষের যত অভাব, অভিযোগ এবং অনুযোগ, এই ব্যাপারগুলি কাজ করে। সেখান থেকে কিন্তু অ্যান্টি ইনকামেন্সি আসে। তারা কিন্তু মাপে না যে আগে কি ছিল, এখন কি ছিল, এই মুহূর্তে কি হচ্ছে তার উপর বেস করে। হ্যাঁ, এবং ন্যাশনাল সাইকির মধ্যে একটা জিনিস আছে আমাদের বাংলাদেশের, আমি এটা বলতে চাই না বাংলাদেশের ভোটাররা মূর্খ বা হোয়াট এভার, বাট একটা ন্যাশনাল সাইকি আছে, উই ট্রাই টু ফাইন্ড ফল্টস অফ আদার্স, সামবডি এলস ইজ এ মনস্টার। আমার আজকের এই মুহূর্তে আমার যে জীবনের যে সাফারিংস বলি বা যাই বলি, যে পেইনগুলি, সেগুলোর জন্য আমি কাউকে খুঁজি দোষ দেওয়ার জন্য। তো এর মধ্যে সবচেয়ে ভালো যে মানুষটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট দোষ দেওয়ার জন্য। যেখানে আমি ইন জেনারেল বলছি, ইটস নট অ্যাবাউট অনলি আজকের কনটেক্সটে। তো অ্যান্টি ইনকামেন্সি ওখান থেকে কিন্তু ডেভেলপ করে। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, দেখেন, এগুলো সবকিছুকে ছাপিয়ে জাতীয় নির্বাচনের, মানে জাতীয় রাজনীতির যে ইস্যুটা সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, যেগুলো আমরা খুঁজে পাচ্ছি, আপনারাও আপনাদের টেলিভিশন চ্যানেলের যে যারা আছে, ধরেন বিভিন্ন প্রতিনিধি, তাদের মাধ্যমে আপনারা খোঁজ খবর করলে দেখতে পারবেন, রিলিজিয়ান কার্ডটা কিন্তু প্রচন্ড ইফেক্টিভলি কাজ করেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হেফাজত ইস্যু, কারণ দেখুন যেভাবে হেফাজতকে ব্যবহার করে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, সেখানে ব্যর্থ হওয়ার পরে এইটাকে ঘিরে যে মিথ্যাচারটা করা হয়েছে, হাজার হাজার লোককে মেরে ফেলা হয়েছে, আপনাদের টেলিভিশন থেকে কিন্তু সেটাকে আপনারা কাউন্টার করেছেন। আপনাদের টেলিভিশন এবং আপনারা সাংবাদিক হিসেবে যে সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন, তার বিপক্ষে যে মিথ্যাচার করা হয়েছে, সেই মিথ্যাচারগুলোকে কিন্তু গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আরাফাত ভাই, আমি একমত যে মিথ্যাচারটা করা হয়েছে, সেটা আমাদের টেলিভিশনের পক্ষ থেকে কাউন্টার করার পরও আমরা এটা মানুষের মনে বিশ্বাসযোগ্য করতে পারি না। এর কারণ সরকারকে মানুষ বিশ্বাস করে না অন্য নানা কারণে। আচ্ছা, এখন যেখানে আসি, যে সরকারকে মানুষ বিশ্বাস করে না, ভেরি ট্রু, বিভিন্ন কারণে। সরকার দল নির্বিশেষে অবিশ্বাসের একটা ক্রেডিবিলিটির একটা সংকট আছে বাংলাদেশে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট এট দ্য সেম টাইম আপনার বিরোধী দলকে বিশ্বাস করার যে খুব বেশি কারণ আছে, সেটাও তো না। ডু ইউ গেট মাই পয়েন্ট? কিন্তু এটা আবার বিশ্বাস অবিশ্বাসের মধ্যে পড়ে না। ব্যাপারটা হচ্ছে বিষয়টা এত সেন্সিটিভ, রিলিজিয়ন, এটা মানুষকে সেন্সিটাইজ করার জন্য খুব ইজিলি কাজ করে। কারণ আমরা সাধারণভাবে যদি বিবেচনা করি, তাহলে আমরা, এটা কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার যে ওই হাজার হাজার মানুষ মেরে ফেলছে। এবং আপনি দেখেন, নট অনলি এই কথাটি বলা হয়েছে, মিথ্যা ছবি প্রডিউস করে যেভাবে অনেক রকম করে। আমি আপনাকে শুধু একাডেমিক ইন্ডাস্ট্রি একটা প্রশ্ন করা, ধরা যাক যে তর্কের খাতিরে আমরা ধরে নিই যে হেফাজত ইস্যুটা এখানে নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল গণজাগরণ মঞ্চ হেফাজত এরকম কিছু ঘটে নাই, তাইলে কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ সরকার পরিচালনায় মানে ওই ব্যর্থতা মানুষের মধ্যে থাকতো না, যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অন্যরকম হতে পারতো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম না হলে? আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হচ্ছে যে সেক্ষেত্রে, যে আমি তো আলাদা আলাদা ফ্যাক্টরগুলি বললাম, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা স্টিল থেকে যেত, তাদের কথিত সেটার জন্য যে পপুলারিটি তাদের রিডিউস হয়েছে, সেটা রিডিউস হতোই, তার ইম্প্যাক্টটা থাকতো। বাট
এই যে ধর্মকে ঘিরে যে ধর্মের অপব্যবহার করে যে সেন্সিটাইজ করে যে ইনফ্লুয়েন্সটা করা হচ্ছে সেই ইনফ্লুয়েন্সটা থাকতো না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি পরিষ্কার একটু অন্যরকম হতে পারে। আপনি পরিষ্কার করেছেন। বেশ, মাহমুদ্দিন খোকন গাজীপুর সিটি নির্বাচনে বড় জয় পেয়েছেন আপনারা, তার আগে আবার 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে বড় জয় পেয়েছেন। এই বিজয় অর্জনের পাশাপাশি আগামী মানে যে রাজনৈতিক যে কার্যক্রম, সেটাতে বিএনপির পরিকল্পনা কি বা বিএনপি কিরকম ভাবছে? না, প্রথমে আমি যেটা আলোচনা করেছে জাতীয় ইস্যু ছিল, কারেক্টলি পয়েন্ট আউট, সবাই পয়েন্ট আউট করছে। এই 4টে সিটি কর্পোরেশন নির্বাচনে এবং গাজীপুর নির্বাচনে জাতীয় ইস্যুগুলো মূলত প্রাধান্য পেয়েছে, স্থানীয় ব্যাপার ছাড়াও। সেখানে জাতীয় ইস্যুতে কতগুলো ব্যাপার ছিল। তো এই সরকার যেটা হলো যে আপনার ধর্ম ছাড়াও, ধর্ম মুসলমান আমরা সেটা অন্য কথা, পাবলিসিটিতে বেশি হয়েছে যে কি গণজাগরণ মঞ্চ নাকি, সেটা পাবলিসিটি সবচেয়ে বেশি হয়েছে। হেফাজতের সময় টেলিভিশনে সবসময় টেলিভিশন চ্যানেলগুলো ফিক্সড ছিল, মিডিয়া ফিক্সড ছিল, এবং সবসময় প্রধানমন্ত্রী নিজেও, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিন্তু পাবলিক, ওইটাও ছিল, আবার এটাও ছিল সম্ভবত। এইটা তো মানে জাতীয় ইস্যু বলতে আপনি কোনগুলিকে বোঝাচ্ছেন? যেটা মূলত সরকারের, এই সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে। মানে সেটা কি আপনাদের কৃতিত্বের কারণে, যে আপনারা বলছেন যে সরকার গণবিচ্ছিন্ন, সেজন্য গণবিচ্ছিন্ন হচ্ছে, নাকি কোনো কারণে? জি জি। প্রথমত এই সরকার দুর্নীতি, সর্বস্তরের দুর্নীতি, জি। তারপর শেয়ার বাজার তাসি, ব্যাংক লুটপাট, পদ্মা সেতু, আর যেটা হলো যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ বাংলাদেশ, গণতন্ত্র প্রিয়। গণতন্ত্রের উপর আপনার হাত দিবেন আপনি, হ্যাঁ, এটা রিভার্স এফেক্ট হবেই। আপনি প্রধানমন্ত্রী যে কেয়ারটেকার সরকারটা বাতিল করবেন, এটা গণতন্ত্রের উপর হস্তক্ষেপ বলে মনে করছেন আপনি? ডেফিনেটলি। এবং ওইটাই আমি মনে করি প্রধানমন্ত্রী যদি এখন কেয়ারটেকারের অবস্থা মেনে নেয়, তাহলে কি সরকারের উপর আস্থা পুরো ফিরে আসবে? কিছুটা তারা তার মানে সেভ করতে পারবে, কিছুটা সেভ করতে পারবে। আমি মনে করি যেটা আপনার যেটা হলো যে সরকার বিশ্বাসযোগ্যতা নাই, সরকারের বিশ্বাসযোগ্যতা নাই। প্রধানমন্ত্রী কোনো কথা বললে মানুষ বিশ্বাস করে না। বেগম জিয়া বা বিএনপির উপর বিশ্বাসযোগ্যতা কেমন বলি, কেমন সেটা একটু বলেন। যে বেগম জিয়ার উপর বিএনপিকে ভোট দিচ্ছে, না সেটা বিশ্বাসযোগ্যতার প্রশ্নে ভোট দিচ্ছে কিনা সেটা ইন কম্পেয়ার আওয়ামী লীগ বিএনপি, মানুষ বিএনপি ভোট দিচ্ছে। আপনি যেভাবে মূল্যায়ন বলেন না কেন, যেই ফ্যাক্টরি কাজ করেন কেন, বেগম খালেদা মানুষ বিশ্বাস করছে, বিএনপি বিশ্বাস করছে, 18 জোটকে বিশ্বাস করছে, এই জন্য ভোট দিচ্ছে। আমি একটু বিশ্বাসযোগ্যতার প্রশ্নে একটু বিশ্লেষকের কাছে আসি। খোকন ভাই, আপনার কাছে আমি এক্ষুনি আসতেছি। আপনার কাছে কি মনে হয় যে বিশ্বাসযোগ্যতার প্রশ্নে কি এই দুটি প্রধান দলের কোনটিকে এগিয়ে রাখা যাবে? যদি বিশ্বাসযোগ্যতার প্রশ্নে আসে, আমরা যদি মনে রাখি কিছুদিন আগে ওয়াশিংটন মানুষ বিশ্বাস করছে, মানুষের কথা এবং বিএনপির, আমি আরেকটু প্রেক্ষাপট বলতে চাই যে প্রত্যেকটি নির্বাচনে আমরা দেখেছি, আমরা একদিনে 3টি প্রেস কনফারেন্স কভার করেছি, কারণ বিএনপি বলতে চেয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি। একদিনে পরপর 3টি। এখনো বলছেন না নির্বাচন সুষ্ঠু হয়নি, আর অনেক বেশি ভোটে ব্যবধান জিততে হবে। এক্স্যাক্টলি, নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি একটা জায়গায় এগিয়ে আছে, এটা সুযোগ দিলে আমি বলবো। কিন্তু বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে আমি ব্যারিস্টার খোকনের সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো। আমার কাছে মনে হয় ভোটগুলো নেগেটিভ ভোট হয়। আমরা আসলে কাউকে ভালোবেসে ভোট দিতে পারি না। আমাদেরকে আওয়ামী লীগ জ্বালাতে আমাকে জায়গায় নিয়ে যায়, তখন আমরা বিএনপিকে ভোট দিই। আবার বিএনপি জ্বালাতে আমাকে জায়গায় নিয়ে যায়, এখানে আমরা আওয়ামী লীগকে ভোট দিই। ফলে ভোটগুলো নেগেটিভ ভোট হয়। আমি মনে করি এই 4টি সিটি কর্পোরেশন গাজীপুরে মানুষ বিএনপিকে ভোট দেয়, মানুষ আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিয়েছে। একইভাবে 2008 ডিসেম্বরে মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, মানুষ বিএনপির বিপক্ষে ভোট দিয়েছে। এই নেগেটিভ ভোটের প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পথ কি সেটা আমরা আলোচনা করতে পারি। ফলে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে আমরা কেউ এগিয়ে আছি, কেউ পিছিয়ে আছি বলা বলতে চাই। আমি যেটা বলছি, কিন্তু দূরপাল্লায় বিএনপির একটা অ্যাডভান্টেজ আছে বলে আমার একটা স্ট্রং থিসিস আছে, যেটা পরে সুযোগ পেলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কি বিশ্বাস করলাম, আপনি কি বিশ্বাস করলে পাবেন না। আমি যদি ডেমোক্রেসি, মানুষ রায় দিয়েছে বিএনপির পক্ষে, আওয়ামী লীগ রিজেক্ট করে দিয়েছে, এটাই আসছে। আচ্ছা, আমাদের রেজাল্টটা কি পেয়েছি আমরা? ছোট করে বলবেন যে মানে এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আপনি কি মনে করেন যে জিনিসটা আমি যেটা আবার আপনাকে বলি যে এই যে মিথ্যা কথা তো বিএনপি কম বলছে না। চাঁদে সাইদি, হাজার হাজার মানুষ হত্যাকাণ্ড, ওয়াশিংটন টাইমসে যে বিষয়গুলো আপনি উঠালেন, কাজে বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটির প্রশ্নে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আসলে সরকারি যদি একটু বলেন তাহলে একটু সুবিধা হয়। যেমন স্তম্ভ ধরে নাড়াচাড়া, হ্যাঁ, এগুলো তো উদ্ভট ধরনের কিছু কথাবার্তা নিয়ে আসা হলো, যেগুলো সম্পর্কে 27 রকম বক্তব্য 3 জনের কাছ থেকে। না, সেটা আমি জানি না 27 রকম বক্তব্য কিনা, এই যে ধরনের উদ্ভট কিছু বক্তব্য যেগুলো করা হয়েছে, কিছু কিছু মন্ত্রীদের অতি কথন এবং আননেসেসারি কিছু কিছু কথাবার্তাগুলি, সেগুলো তো অফকোর্স একটা বিশ্বাসযোগ্যতা বলেন ক্রেডিবিলিটি জায়গাটা নড়ে চলে গেছে মানুষের, কোনো সন্দেহ নেই। এটা তো এগুলো তো করেছে, কিন্তু এগুলোতে বিএনপি যে খুব একটা পিছিয়ে আছে সেটা কিন্তু নয়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ অ্যান্টি আওয়ামী লীগ ভোট দিয়েছে কারণ একটা জিনিস,
আবার আমি বলছি এখানে প্রোপাগান্ডা ওয়ারে কৌশলগত দিক থেকে বিএনপি খুব এফেক্টিভলি কাজে লাগাতে পেরেছে। কারণ আমি বলি দেখেন, ইসলাম কার্ড বা রিলিজিয়ান কার্ড কিন্তু ট্রেডিশনালি এখানে ইউজড হয়, কাজে সবসময় কিন্তু ব্যবহার করেই যে কাজে লাগানো গেছে সেটাও কিন্তু নয়, নাহলে আওয়ামী লীগ হয়তো কখনোই আসতো না, ধর্মভিত্তিক দলগুলি ক্ষমতায় আসতো। কিন্তু আজকের বাস্তবতায় নতুন একটি প্রেক্ষাপট তৈরি করা গেছে, যে প্রেক্ষাপটের ভিত্তিতে আরো এটাকে আরো কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে হেফাজত ক্রিয়েশনের মাধ্যমে। সেইখানে ভয়ের জায়গাটি কি জানেন, এই খেলাটা কিন্তু খুব ডেঞ্জারাস খেলা, এখানে কিন্তু এটা কিন্তু বিএনপিকেও পে করতে হবে ইভেন্চুয়ালি। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির উপর ফিরে আসি। ইসরাফিল ভাই, আপনার কাছে যেটা জানতে চাইবো, যে কথাটি উঠলো যে বিশ্বাসযোগ্যতার প্রশ্নে, আমরা অনেকগুলি বিষয় দেখলাম, সরকার বা আওয়ামী লীগ দল হিসেবে সেগুলিকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেগুলি থেকে উদ্ধার পাওয়ার কোনো আপনাদের আছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির উপর ফিরে এসে আপনাদের বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের জনাব ইসরাফিল আলম, একটি আলোচনা এখানে আসছিল যে এনটি আওয়ামী লীগ ভোটের কারণে আওয়ামী লীগ হেরেছে কিনা, যে নেগেটিভ ভোটের কারণে, এবং ডক্টর পিয়াস করিম এটাও বলছিলেন 2008 সালে এনটি বিএনপি ভোটের কারণে আওয়ামী লীগ অনেকগুলি ভোট পেয়েছিল। এই বিষয়টি যদি একটু দেখতেন এবং ভবিষ্যতে কি করা যাবে সেটিও যদি একটু বলতেন আওয়ামী লীগের পক্ষে স্ট্র্যাটেজি। খালিদ ভাই, আপনার প্রশ্নের ইয়াটা কিন্তু খুব বড়, ক্যানভাসটা একটু বড়, আমি ওতে একটু সময় নেই, কারণ সব কথা আমি বলতে চাই না। আপনি যেহেতু উকিলের মতো জেরা করছেন, আমি একটু বলি। দেখেন, আওয়ামী লীগের এই যে ভোট কমে যাওয়ার, জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য কিছু বেসিক কারণ কিন্তু আছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার যতই করি, এটা কিন্তু সঠিক হয়। যে পদ্মা সেতু, গ্রামীণ ব্যাংকের অনেক গ্রাহক আছে, গ্রামীণ ব্যাংকের প্রায় 2100-2200 ব্রাঞ্চ আছে, ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের সাথে কানেক্টেড পিপুলস আছে, আপনার শেয়ার মার্কেট আছে, ডেস্টিনি হলমার্ক ইস্যু আছে। এগুলো কিন্তু সরকার বিরোধী নানা ধরনের অব্যাহত প্রচার আছে, এগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এখন আসেন, আমাদের সমস্যাটা কোথায়, আমাদের ব্যর্থতাটা কোথায় বড় জানেন? আমরা 5 বছর হাওয়া ভবন সহ বিএনপির দুর্নীতি বিরোধী যে গল্পগুলো সারা দেশে করেছিলাম, মানুষকে বিএনপি বিরোধী করেছিলাম, সেই হাওয়া ভবনের একটা দুর্নীতিবাজের বিচার কিন্তু আমরা করতে পারিনি, জাজমেন্ট কিন্তু আমরা আদালত থেকে করাতে পারিনি। এখন যারা বুদ্ধিমান মানুষ বা একটু বোঝে, তারা মনে করে যে আওয়ামী লীগ যে হাওয়া ভবনের দুর্নীতির কথাগুলো বলেছিল এগুলো বোধহয় মিথ্যা। সত্যি হলে তো আমরা ক্ষমতাই দিলাম, তার বিচার করলো না কেন, পারেন না কেন? এগুলো আপনি বুঝবেন। বক্তৃতা ছিল, তারপর আরেকটা কথা বলি, 21শে আগস্টের গ্যানিট হামলার মতো একটা নৃশংস বর্বরচিত রাষ্ট্রীয় সন্ত্রাসের বিচার এই সরকার করতে পারেনি। এটা যে কত বড় ব্যর্থতা একটা সরকারের জন্য। ক্যান ইউ অ্যানালাইজ দিস ফেলিউরিটিস? আপনি আসেন আরেকটা জায়গাতে আসেন, 10টা অস্ত্র চালান, বিদেশ থেকে আসলো এতগুলো মারণাস্ত্র, গোলা বারুদ, অস্ত্র, তার বিচার করতে পারবো না? কত বছর লাগবে? তাহলে তো বিচার ব্যবস্থায় থাকা উচিত নয় বাংলাদেশে। এই ধরনের চিহ্নিত দৃশ্যমান ঘটনা যদি বিচার আমরা করতে না পারি, মানুষের কনফিডেন্স থাকবে কোথায়, কার উপর থাকবে, কেন থাকবে? আপনি আমাকে বলেন। আপনার এই যে সরকার বিরোধী যে নানাবিধ প্রচার যেটা হচ্ছে, তার গ্রহণযোগ্য জবাব, একটু খালিদ ভাই আমাকে বলতে, তার গ্রহণযোগ্য জবাব আমরা কিন্তু জাতির সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি। সরকারের যে দলের এবং সরকারের যে মেকানিজম আছে, তারা কিন্তু সেটা গ্রহণযোগ্যভাবে জাতির কাছে কোনো অপপ্রচারের বিরুদ্ধে কোনো জবাব কিন্তু দিতে পারেনি। আর সর্বশেষ আমি একটা কথা বলবো, যুদ্ধ অপরাধীদের বিচারটা ছিল একটা পপুলার ডিমান্ড জাতির কাছে, আমরা সেটা কিন্তু ব্যবহার করে ভোট নিয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, বিচার নিয়ে আমাদের টালবাহানাটা জাতি কিন্তু বুঝতে পেরেছে। আজ অবশ্যই এখানে স্পেশাল ট্রাইব্যুনাল করেছি, সেই ট্রাইব্যুনালে দেখেন গোলাম আজম সাহেবের মামলার আপনার হয়ে গেছে, আপনার আর্গুমেন্ট হয়ে গেছে, 3 মাস হয়ে গেল, আজ পর্যন্ত জাজমেন্ট হয় না। এটা ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনাল কেন করলাম আমরা? বিচার জাজমেন্ট যাই হবে সেটা তো রিলিজ করা দরকার। এখন প্রসিকিউশন বলে যে প্রসিকিউশনের যে কার্যক্রমগুলো আছে এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কিন্তু মর্মাহত হয়েছে যুদ্ধবিদের বিচার ব্যবস্থার এই যে ডিলেটরি টেন্ডেন্সি, এই বিষয়গুলো। আরেকটা কথা আমি বলি, যেটা মাহবুব খোকন ভাই বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক কিছু কিছু ইস্যু আমরা যেভাবে একটা সরকারের, একটা রাজনৈতিক দলের হ্যান্ডেল করা উচিত, আমরা কিন্তু সেই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে হ্যান্ডেল করতে পারিনি। আপনার কথা কি আমি এইভাবে সাম আপ করতে পারি যে মানে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব ইস্যুগুলি আসছে তার বেশিরভাগই হচ্ছে বিচার বিভাগের বিভিন্ন বিচারের দীর্ঘসূত্রতার কারণে, এবং অর্থবহভাবে আপনারা যেগুলি করেছেন সেগুলি প্রচার না হওয়ার কারণে, এইটাই কি আপনার আন্ডারস্ট্যান্ডিং? আমার ধারণা এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি একমত হতে পারলাম না। আমি একটু আবার খোকন ভাই আপনার কাছে আসি, যে আপনাদের প্রায়ই
দল থেকে অভিযোগ করেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে দেশকে বিভাজিত করতে চায়। সিটি নির্বাচনে রাজনৈতিক দলের ধর্মীয় পরিচয় প্রশ্নবিদ্ধ করে ফায়দা নেওয়ার চেষ্টা ছিল এবং খুব ভালোভাবে এটা আপনি করেছেন বলে অন্যরা বলছেন, বিশেষ করে আরাফাত বলছেন যে ধর্মটাকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজনটার। জাতীয় নির্বাচনেও কি আপনারা তাই করবেন? না, মানে আওয়ামী লীগের যে ব্যর্থতাগুলি আছে কিভাবে আপনারা সফল হতে পারবেন তার রূপরেখা না দেখিয়ে আপনারা ধর্মকেই ব্যবহার করবেন? আমরা কোথায় করলাম ভাই? আওয়ামী লীগ গণজাগরণ মঞ্চ ব্যবহার করলো, মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করলো, হেফাজতে বেশিরভাগ দাবি মানা হইলো, আবার পরে আবার হেফাজতে গুলি করলো, লোক মারলো, আবার গাজীপুরে হাসবুদুল্লাহ সাহেব এখনই সঙ্গে বলবো। 2-3 জন মোল্লা নিয়ে ঘুরছে, দেখছেন না আপনি? হ্যাঁ, দেখার জন্য আমি হেফাজত আমার সাথে আছে। এগুলো সব হলো নাটক আওয়ামী লীগের। যেটা বলছেন না ইস্টাবলিশমেন্ট, যেটা বলছেন বিচার বিভাগ নিয়ে, আমি আজকে পত্রিকা আসছে মাননীয় আইনমন্ত্রী একটা বক্তব্য, নিম্ন আদালতের ইটও নাকি টাকার জন্য আহা করে থাকে, এই সরকার আমলে এই জায়গায় স্বীকারোক্তি এটা। আজকে তারা বিচার বিভাগ এটা আপনাদের আমলে না, না, আমি আইনমন্ত্রী আজকে বলেন নাই, আইনমন্ত্রীর আইনমন্ত্রী বক্তব্য বলেন না। নাই যদি এটা সত্য ছিল, না, কিন্তু প্রধান বিচারপতি আচ্ছা, বলেছেন অন্তত 3 বার এরকম কথা। ঠিক আছে, আইনমন্ত্রীর বক্তব্য স্বীকারোক্তি, সরকার 4.5 বছরের মাথায় আইনমন্ত্রী স্বীকারোক্তি এটা। শুধু তাই নয়, তারা তার নির্মাণ শেষ করে দিয়েছে, উচ্চ আদালতে তাদের বিচার দলীয় লোকজন বিচারপতি পাঠিয়ে দিয়েছে। এখনো এটা কি এই আবর্জনা কি পরিষ্কার করবেন আপনি? সুপ্রিম কোর্ট দেখ, সর্বোচ্চ আদালত আজকে এটা আবর্জনা, মানে কিছু কিছু তারা কিছু কিছু এত লোক তারা মানে দল মনে হয় যে ওখানে বসে তারা কিছু কিছু মানে আওয়ামী লীগ এখন ওই আগে চিন্তা ভাবনা এখন চলতেছে। খোকন ভাই নাকি তাহলে? বুঝছেন? বুঝছেন, এই হলো অবস্থা। আসলে এই সরকার ধর্মকে চেষ্টা করছেন ব্যবহার করতে, আপনারা পারছে না। আমি তারা আপনার কাছে তাদের জানতে অবস্থান চাইছিলাম লাগে যে আপনার কাছে জানতে চাইছিলাম যে ধর্মকে বিএনপি ব্যবহার করবে না, ধর্মকে বিএনপি ব্যবহার আওয়ামী লীগ করুক। বিএনপি কখনো ধর্মকে ব্যবহার করে না, তবে তারা আগামীতে আওয়ামী করবে লীগের কিনা? দাবি করে, তারা আওয়ামী লীগের দাবি করে। এককভাবে মুক্তিযুদ্ধের সোল এজেন্সি মনে করে, তারা ইনকারেক্ট। আচ্ছা। বিএনপিতে আওয়ামী লীগ থেকে মুক্তিযোদ্ধা বেশি, জি। এবং খেতাব প্রাপ্ত। বিএনপিতে সবই বেশি, মুক্তিযোদ্ধাও বেশি, তারপরে মুক্তিযোদ্ধার বিপক্ষের লোকও বেশি। আর যেটা হলো আপনার আসলে সরকারের যেটা আমি একটু আগে তাদের জনপ্রিয় 10 নেমেছে এবং তারা মানুষ বিশ্বাস করে তাদেরকে। আজকে আওয়ামী লীগ যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ হারতেছে, সব জায়গায় হারতেছে। আমার নির্বাচন এলাকায় 2টা দেখছে হারছে, সব জায়গায় হারতেছে। এবং আগামী নির্বাচনে যেহেতু জাতীয় ইস্যুগুলো ফয়সালা জনগণ করে দিচ্ছে, যেটা 4টে সিটি কর্পোরেশন এবং এটাতে গাজীপুরে, এবং এই ফয়সালা এগুলো নিয়ে কিন্তু আগামী নির্বাচন হবে। খোকন ভাই, আমি একটু ডক্টর পিয়াস করিমের কাছে 1-2 মিনিটের জন্য আসতেই হবে। ডক্টর পিয়াস করিম, আপনি একটু ধর্মের ব্যাপারটা যদি একটু বলতেন, যে বিএনপির যুগ্ম মহাসচিব বলছেন যে ধর্মকে আসলে বিএনপি কখনো ব্যবহার করে নাই। না, যেটা হচ্ছে কি ধর্মের ব্যবহার করা, আমি ফ্রেজটা কত নেগেটিভলি দেখি না, ফ্রেজটা কত নেগেটিভলি দেখি না দুটো কারণে। একটা হচ্ছে কি, আপনি দেখুন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উদাহরণ নেওয়া যায় যে যখন সমাজে একটা প্রবল মেরুকরণ হয়ে যায়, স্পেশালি একটা পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে নির্বাচনের বছর, এর ফলটা কিন্তু সরকারের বিপক্ষে যায়। দুটো কারণে যায়, একটা হচ্ছে সরকার অনেকগুলো ব্যাগেজ তৈরি হয়ে যায় 4 বছরের মাথায়, 3 বছরের মাথায়, কিংবা ফ্রান্সের 6 বছরের মাথায়, পোলারাইজেশন সরকারের বিপক্ষে যায়। 2 নম্বর হচ্ছে এই পোলারাইজেশন কিন্তু অনেকগুলো ডরমেন্ট ফোর্সকে সামনে নিয়ে আসে। শাহবাগের মেরুকরণটা না হলে হেফাজত ইসলাম আসতে পারতো না সামনে, এটা সরকারের বিপক্ষে কাজ করেছে। হ্যাঁ, আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের সমাজেতে কতগুলো কৃত্রিম বিভাজন রেখা আছে। এ ব্যাপারে আমার অবস্থান আরাফাত আপনি জানেন। আমি মনে করি যে মুক্তিযুদ্ধ বনাম ইসলাম, সেকুলারিজম বনাম ধর্ম, যেই পার্টিটি এই আপাত বিরোধী প্রবণতাগুলোকে অ্যাকোমোডেট করতে পারবে সবচেয়ে স্কিলফুলি, দূরপাল্লায় সেই পার্টির সাফল্যের সম্ভাবনা বেশি। এবং এই হিসেবে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের চেয়ে বিএনপি এগিয়ে আছে। আওয়ামী লীগ অনন্তকাল পর্যন্ত কমপ্লেন করতে পারে ওরা হেফাজত ইসলামকে ব্যবহার করছে, বাট হোয়াট আর ইউ গোইং টু ডু অ্যাবাউট ইট? আপনাদের কিছু করতে হবে তো। বিএনপি করবে, হ্যাঁ, বিএনপি একই সঙ্গে নিজেকে মুক্তিযুদ্ধের ঘোষকের দল এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল দল হিসেবে উপস্থাপিত করবে। আমি এই মতের সাথে একমত। আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাই। আচ্ছা, আমি এখানে আসি। এই যে আওয়ামী লীগের ব্যর্থতার যে বিষয়টি আপনি বললেন, এই ব্যর্থতার উপরে এইগুলো কথা কি বলবে না বিএনপি? তারা কি ধর্মকেই ব্যবহার করবে? এখানে আমি বলি আওয়ামী লীগের ব্যর্থতার যেগুলো আছে, অফ কোর্স ইট ইজ, আমি এখানে আসি। আওয়ামী লীগের ব্যর্থতার যে বিষয়গুলি আসলে বিএনপি বলার খুব একটা মুখ আছে কিনা আই ডাউট ইট, বিকজ তাদের ব্যর্থতার যে ব্যাগেজগুলো এগুলো আরো অনেক বেশি, যে কারণে তারা খুব ট্যাক্টফুলি এবং ভেরি সাকসেসফুলি বিয়াস ভাই যেটা বললো, এবং যেখানে আওয়ামী লীগ আসলে মার খেয়েছে সেটা হচ্ছে তারা রিলিজিয়নকে ব্যবহার না অপব্যবহার করছে। আপনি যখন বলছেন খোকন ভাইকে যে আপনারা কি এই ব্যবহার থেকে বিরত থাকবেন, উনি এই উত্তর দিতে যেও ব্যবহার করে ফেললেন, বললেন যে আমরা কি করবো, আওয়ামী লীগই তো হেফাজতকে এত লোককে মেরে ফেলে এই কাজটা করলো। দেখেন এর মধ্যে একটা অপব্যবহারের যে ব্যাপারগুলি আছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে শেষ করতে কতটুকু কি হচ্ছে, সবকিছু দিগন্তই কি একমাত্র টেলিভিশন বাংলাদেশের, আর বাংলাদেশে আর কোনো চোখ নাই, কোনো টেলিভিশন নাই কাজে। আচ্ছা, এখানে আমি বলি আমাদের কাজ পার্সোনালি, আমি যেটা পিয়াস ভাইয়ের সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে
কোন একটা পলিটিক্যাল পার্টি যদি রিলিজিয়নকে অপব্যবহার করে ফায়দা নিতে চায় রাজনীতিতে, সেটা রিলিজিয়নের ক্ষতি করে, রাজনীতির ক্ষতি করে। আমাদের কাজ হবে এক শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে তার বিপক্ষে দাঁড়ানো এবং মানুষকে অ্যাওয়্যার করা, সচেতন করা যে এই অপব্যবহারের ফাঁদে তোমরা পড়ো না, এই অপব্যবহারের ফাঁদে পড়ে তোমরা Exactly. আরাফাত ভাই, উপেক্ষা করে। আরাফাত এখন এই পয়েন্টটা ক্লিয়ার। আমি একটু বলি, আমি এখানে আওয়ামী লীগকে সাজেস্ট করব না তোমরাও ধর্মকে ইকুয়ালি অপব্যবহার করো, Exactly. রাদার আমি মানুষকে সচেতন করব তোমরা এই অপব্যবহার ফাঁদ থেকে মুক্ত হও। আরাফাত ভাই, আপনি বলছিলেন যে বিএনপি আপনাকে দুর্নীতির ব্যাপারে একিউজ করতে পারবে না, কারণ বিএনপির ঘাড়েও বহু দুর্নীতির কথা আছে। কিন্তু আমি বড় বড় কিন্তু দুর্নীতির কিন্তু baggage। আমি জনগণ হিসেবে আপনাকে একিউজ করতে পারি কিনা যে আপনি আওয়ামী লীগকে কিভাবে ডিফেন্ড করবেন আওয়ামী লীগের দুর্নীতির কাছ থেকে? বিএনপি যদি নাও করে, জনগণ আপনাদের একিউজ করবে কিনা? না, না। অনেকগুলি দুর্নীতির প্রসঙ্গ কিন্তু আপনাদের সময় আসছে, No, absolutely. আসতেছে এবং যে দুর্নীতির বিষয়গুলি উঠে এসেছে, যে এগুলো মুখস্থ করে কিছু বলা হয় যে পদ্মা সেতু, শেয়ার বাজার, ডেস্টিনি, তারপর হলমার্ক, এই যে ব্যাপারগুলি, যেমন ধরেন ডেস্টিনিটা মাঝখান দিয়ে যে আমরা এটাও তো এর মধ্যে ঢুকাই। ডেস্টিনির সাথে গভর্নমেন্টের দুর্নীতি কি সম্পর্ক? আপনি যদি সিম্পলি যদি আপনাকে কোয়েশ্চেন করি কি সম্পর্ক, কিন্তু যেভাবে এগুলোকে মুখস্থ কিছু বলা হয়, এটা তো দুর্নীতির যে ব্যর্থতা তার চেয়ে আপনার এটা যে এক্সাজারেশন এবং মানুষের মধ্যে যে পারসেপশন, সেটার একটা ব্যাপার আমার আছে মনে এখানে। হয় যে একটা জিনিস না, আমি যেটা বলছি আমার মনে যে হয় আরাফাত ভাই, মানে আমরা খুব সাংঘাতিকভাবে একটা No, ডিনায়াল after- ফ্যাক্টরের no, মধ্যে no, no, যাচ্ছি। no, no, no. I'm not আপনি- denying anything. No, try জি। to understand what I'm saying. It is not about denial. What I'm trying to say is this government has some failure, no doubt about that. Factually and perception wise. And politics এর perceptionটা ম্যাটার করে। মানুষ যেটা ভাবছে সেটাই reality in politics. এখন- সেই জায়গায় দাঁড়িয়ে they have some failure. But আমি বলছি যে বিএনপিকে যদি আপনি প্রশ্ন করেন এই গভর্নমেন্টের ব্যর্থতা নিয়ে কি শুধু আপনি রাজনীতি করবেন? সেই রাজনীতি না, সেটা বিএনপি অলরেডি বলেছে। That's what I'm এরপরে saying. এরপরে আবার একটু খোকন ভাইকে শুনবো আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। খোকন ভাই, একটি প্রশ্ন আপনাকে করতেই হচ্ছে যে এই বর্তমান ব্যবস্থায় যেটি সরকার থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন যদি এইভাবেই হয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা আপনাদের পছন্দ মতো কোনো সরকারের অধীনে যদি না হয়, তাহলে কি আপনার নির্বাচন বর্জন করবেন? দেখেন, আমি একটু আগে বলেছি যে এই সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে, 10 নেমেছে, যে কোনো নির্বাচন সরকার হেরে যাবে। এমনকি গোপালগঞ্জ এখন নির্বাচন হয়, যদি গোপালগঞ্জে আওয়ামী লীগ হেরে যাবে। এই সিচুয়েশনে একমাত্র প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার একমাত্র উপায় হবে তার অধীনে নির্বাচন হয় যদি। হ্যাঁ, আবার সে ক্ষমতা হওয়ার সম্ভাবনা আছে ইঞ্জিনিয়ারিং করে। সুতরাং এই নির্বাচনে আমরা যাওয়ার প্রস্তুতি হইতে পারে না। বাংলাদেশের মানুষও সরকারি ক্ষমতাও নাই যে প্রধানমন্ত্রী একা একা নির্বাচন করবেন। আচ্ছা, আওয়ামী লীগ তার মানে আপনার নির্বাচন এবং সরকারের আগামী নির্বাচনে সরকার তো এগুলোর যে সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে মানুষ দিচ্ছে, গণরায় দিচ্ছে, আগামী নির্বাচন গণরায় দেবে। গণরায় দেওয়ার সুযোগ দিতে হবে। প্রধানমন্ত্রীর নিজে সরকার প্রধান থাকবেন আর নিয়ন্ত্রণ করবেন, সেই সুযোগ বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, জনাব ইসরাফিল হোসেনের কাছে, ইসরাফিল ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি বিএনপি নির্বাচনে না আসে, সেরকম নির্বাচন মানে আওয়ামী লীগ একা নির্বাচন করবে কিনা? না, সেটা ব্যাপার না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সারা বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে নির্বাচন হয় সেভাবে হবে। বিএনপিকে ভোটে আনার জন্য মানে বিধি ব্যবস্থা পরিবর্তন করা, পদ্ধতি পরিবর্তন করা, গণতন্ত্রের সংজ্ঞা পরিবর্তন করে দেওয়া, এই সেই দেশও বাংলাদেশ আর আমার হবে না। 30 সেকেন্ড দিয়ে মনে পড়ে। আবার কেন এত কথা কিসে? যে ভোটে পারলে আসেন, না পারলে চুপ বুঝে থাকে। যদি পারলে করে দেখা যাবে। আপনি তার তো মানে গোপালগঞ্জের হচ্ছে- কথা বলছেন, নোয়াখালী তো জিতবো আমরা, জান। তারপরে ঠিক আছে, তারপরে ইসরাফিল ভাই মানে নোয়াখালী তো জিতবো। সেটা আপনাদের আরে স্বপ্ন। শোনেন, না, না, 60% গাজীপুরে জিতে মনে করছিলেন। 60% ভোট কাস্টিং হয়েছে, জাতীয় নির্বাচনে ভোট কাস্টিং ইসরাফিল ভাই, তাইলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো? ইসরাফিল ভাই, ব্যাপারটা কি খবর নিয়ে কথা বলেন। ইসরাফিল ভাই, ব্যাপারটা কি এরকম দাঁড়ালো যে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস না ইসরাফিল ভাই, রাজনীতির মাঠটা বহুত জটিল। ইসরাফিল ভাই, ব্যাপারটা কি এরকম দাঁড়ালো, বিএনপি আসুক আর না আসুক আওয়ামী লীগ এককভাবে ভোট নির্বাচন হবে, করবে? নির্দিষ্ট সময়ে ভোট হবে, নির্দিষ্ট সময়ে ভোট হবে। বিএনপি আসবে, সে ফার্স্ট পার্টি না, বিএনপি বিএনপি যদি না আসে, দে উইল জয়েন ইন না, বিএনপি যদি না আসে তাহলে এরকম সর্বপ্রথম বিএনপি আসবে। আপনি কি বলেন? জনাব পেশ করুন, আপনার কাছে কি মনে হয়? আসতে হবে। এখন যেরকম অবস্থা আছে, মানে ব্যারিস্টার খোকন এবং ইসরাফিল আলমের তর্কটা হচ্ছে পুরো রাজনীতির একটা মেটাফোর। মানে এরা 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 ঐক্যমতে পৌঁছতে পারবেন না এবং আওয়ামী লীগ একা নির্বাচন করে এটা হজম করতে পারবে না। এবং বিএনপির যে কনফিডেন্স লেভেল এখন 4 সিটি নির্বাচন পরে গাজীপুরে পরে, বিএনপির বার্গেনিং চিপস অনেক বেশি হাতে। বিএনপি অনেক অ্যাসার্টিভলি বলবে যে আমরা নির্বাচন যাব না তত্ত্বাবধায়ক সরকার না গেলে কি হবে? এখন যদি আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়, সেটা গ্রহণযোগ্য হবে না অভ্যন্তরীণভাবে, আন্তর্জাতিকভাবে। বিএনপি যদি না যায়, সেই ক্ষেত্রে তো ওই যে রাজনীতিতে যে স্টিগমাটাইজড ট্যাবু ওয়ার্ডটা আছে, তৃতীয় আমি শক্তি, না গেলে মানে অসাংবিধানিক এবং শক্তি। এবং এবং খুবই সংকট একটা জায়গা থেকে। সর্বশেষ আরাফাত ভাই, আপনি একটু মিশর- বললেন, মিশর আমরা সবাই খোকন ভাই, আপনি 20 সেকেন্ড একটু বলেন, না গেলে কি হবে? আপনারা যদি গেলেন না, আওয়ামী লীগ নির্বাচনটা করে ফেললো কি হবে? শোন, আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলাম,
জি। তারপর পরবর্তী নির্বাচনে 118 সিট পেয়েছি, এত জনমত থাকার সত্ত্বেও মাত্র 1 মাস টিকছি আমরা, আচ্ছা 15 ফেব্রুয়ারি। হ্যাঁ। আর আওয়ামী লীগ এখন জনপ্রিয়তা যে অবস্থা, এক সপ্তাহ টিকবে না। আপনারা টিকছেন মানে আপনারা বলে ইচ্ছা করে ছাড়ছিলেন ক্ষমতা? এক সপ্তাহ এই সরকার এক সপ্তাহ টিকবে না। আর এগুলো দুই হলো যে আপনার বিদেশেও তুল না, বাংলাদেশে গণহত্যা বলেন, ব্যাংক লুট বলেন, ইংল্যান্ড হইলে কি হতো আজকে? সরকার পাওয়া যেত। আচ্ছা আমি একটু জানাবো বিদেশের পরিবেশও নাই, বিদেশের প্রধানমন্ত্রীও না, বিদেশের এখানে Exactly, মন্ত্রীরাও এই না। দেশটাও বিদেশ না। এই দেশটাও বিদেশ না। এই দেশটাও বিদেশ না, এই দেশটা বাংলাদেশ। আরাফাত আপনি যদি একটু বলতেন যে ইসরাফিল ভাইয়ের কথা শুনে কিন্তু বোঝা গেল যে, বা খোকন ভাইয়ের কথা শুনে কিন্তু আমি বোঝা এটা গেল নিয়ে যে- বলতে চাই, জি একটা জিনিস হচ্ছে এই যে নির্বাচনগুলি হলো, জি। এখান থেকে কিন্তু আওয়ামী লীগের শিক্ষা নিতে হবে, যেটা দিয়ে আপনি শুরু জি, করেছেন। জি। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বড় ইন্ডিকেশনস। এখন কিন্তু তাদের কমপ্লেসেন্সের মধ্যে থাকলেও চলবে না, অ্যারোগেন্স দেখালেও চলবে না, তাদের কিন্তু আরো ডাউন টু আর্থ হয়ে, ইসরাফিল ভাইকে বলেন। আরো না আমি ইসরাফিল ভাইকে বলতেছি, আরো ডাউন টু আর্থ হয়ে, আরো মানুষের কাছাকাছি পৌঁছে, আরো কমিউনিকেটিভ স্কিলস নিয়ে এগোতে হবে। একই সাথে আমি খোকন ভাইকে যেটা বলবো, বিএনপির অনেকের কথাবার্তা শুনে মনে হয় অলরেডি অ্যারোগেন্স তাদেরকে গ্র্যাব করেছে না, কথাবার্তার মধ্যে। logic, যুক্তি দিয়ে এবং বলছি আমরা। এবং এই অ্যারোগেন্সের জন্য আমরা যুক্তি তারা দিয়ে অনেকে বলছি ভাবা আমরা। শুরু করেছে যে তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছেই গেছে। আপনারা- তো আমি বলবো যে আওয়ামী লীগের দিক থেকে যেটা হবে, এই অশনি সংকেতটা তাদের নিতে হবে এবং সেই অনুযায়ী তাদের কাজ করতে হবে। এবং বিএনপি যেটা বলবো, এখনো আপনাদের অনেক কাজ করার আছে, সেই কাজগুলি করেন সাফল্য পেতে চলে। এখনো যদি ভেবে বসে থাকেন ক্ষমতায় না, চলে আমরা- গেছেন, আমরা অনেক কাজ তাহলে করবো। আপনার বোকা আমরা কাজ স্বর্গরাজ্যে করবো। বসবাস করছেন। আমার মনে হয় যে আওয়ামী লীগ ইতিমধ্যে যেই সব ভুলগুলি করেছে, সেই সব ভুলগুলি যদি বিএনপি ভেবে থাকে এগুলি যথেষ্ট হবে তাদের নির্বাচনে যাওয়ার জন্য, তাহলে সেটা যথেষ্ট হবে না, আরো নিশ্চয় আরো অনেক আরো কিছু কাজ করতে হবে। করবো, তবে আমরা কাজ করবো। ডক্টর পিয়াস করিম যেরকম বলছিলেন যে এইভাবে দুই দল যে দুই অবস্থানে আছেন, এটাকে যদি আমরা প্রতীকী অর্থে ধরে নিই তাহলে দেশ থেকে সংকট কাটছে না। তো আশা করবো যে আমরা এই সংকট কেটে যাবে। এই ছিল আজকের বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।